মমতা ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না শান্তিরক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে, তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না। মণিপুরে তো 2.5 বছর ধরে হিংসা চলছে, ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না। মানে ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যাক। কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে মন্তব্য করা হচ্ছে, কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল, বই বিক্রি করা যাবে না বলছে, কে বলছে হাত কেটে নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো, এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে। তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশের জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে, তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়াতে যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করছে, তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, ওরা করবে। ফলে আমাদের আলটিমেট আমাদের দেশেরও ক্ষতি হবে। আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই, ওরা কি হতে পারে সর্ব থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে, ওরা অল্টারনেটিভ ভাববে। আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না, হোটেল না, ওরা হোটেলে তো এখানে এসে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রিতে অ্যাক্সেস দিই না তারা তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব, আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্কতে না কোনো রকমভাবে আঘাত লাগে, এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে, যারা পাকিস্তান মুখ হতে চাইছে, তাদের হাতে না অস্ত্র উঠে যায়, এটা আমাদের ভাবা দরকার। হাসিনা বলেছে যে এরকম এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান, আর ওপর বাংলার সংখ্যালঘু মানে এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক। এটাই কি আসল উদ্দেশ্য? সকলেই সকলের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে। দেখুন, যদি না সেটা করতো তাহলে বলুন না, আজকে 90 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না, সেই জন্য দুজন জামিন পেয়ে গেল। সেই নিয়ে হিন্দুদেরকে, যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে গড়াগড়ি করছিলেন, আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, তাহলে সোদপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায়, তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন? ওখানে হয়তো ভোট উঠবে না, এখানে তো ধর্মের জিগির দুলে ভোট উঠবে। আর একইভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না শান্তিরক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে, তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না। মণিপুরে তো 2.5 বছর ধরে হিংসা চলছে, ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না। মানে ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, আর কেউ যদি বলে, অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, শুধু মিডিয়া এটাকে তুলছে, আমি বলবো তারাও অসত্য কথা বলছে। বাংলাদেশে যদি কিছু না হতো, 66টা, আজ থেকে 3 দিন আগেকার কথা বলছি, 66টা মামলা হয়েছে, 70 জন তাহলে অ্যারেস্ট কেন হলো? শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, সেনাদের কাছে তার আবেদন ইউনূস সরকারকে যাতে কোনো রকমভাবে সহযোগিতা না করে। দেখুন, হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন ছিলেন আয়না ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে, যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে, তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ? যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায়, তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে। হাসিনা সরকার তো এটা, হাসিনা সরকার নেই, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে, হিংসা বন্ধ হয়, তার জন্য কঠোর হস্তে দমন করা হোক। এটা বললেন না তিনি। ব্যাপারটা হচ্ছে, তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো, এখন তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল, এটা মানা যায় না। ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি। আমি ব্যক্তিগত চাইবো, যদি আন্তর্জাতিক ইস্যু, তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক,
মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক। যে 92 সালে বিশেষ করে ভারতবর্ষে 6ই ডিসেম্বরের নক্কারজনক ঘটনার পর 12টা দিন বাদে 18ই ডিসেম্বর আন্তর্জাতিকভাবে রাষ্ট্রসংঘ প্রয়োজন বোধ করেছিল একটা আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে দিনকে নির্দিষ্ট করবার। আসলে তারা সেদিন একটা ঘোষণাপত্র তৈরি করেছিল, পরে এই দিনটাই আন্তর্জাতিক ক্ষেত্রে পালিত হয়। আমাদের দেশে শুনলে অবাক হবেন যে 22 সালে, এই 2022 সালে 18ই ডিসেম্বর, এতদিন পরে এটাকে ন্যাশনাল মাইনরিটি রাইটস ডে হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এবং তখন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সরকারি, কিন্তু আন্দোলন সংগ্রাম এই প্রশ্নে জনপ্রিয় বক্তব্য যখন একসাথে হচ্ছে, কি পার্লামেন্ট কি সরকার সেখানে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে 22 সালে, অনেক পরে। আমরা পালন করছি আজকে এই কারণে, আমাদের দেশে, যে দেশে আমরা বাস করি, যে দেশের স্বাধীনতা আমরা সবাই মিলে এনেছি, খান আবদুল গফফর খান থেকে শুরু করে প্রীতলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ খান, তাদের সকলের কুরবানির মধ্য দিয়ে ভারতবর্ষ 200 বছরের বেশি উপনিবেশবাদকে সরিয়ে নিজেদের বৃহত্তম গণপ্রজাতন্ত্র স্থাপন করেছে। আমরা বলি আমরা গর্বিত। আমি শুধু আপনাদের কাছে আমাদের বক্তব্য বলার আগে কয়েকটা বক্তব্য স্মরণ করিয়ে দেব। স্বাধীনতার পর যখন দেশ গঠন হচ্ছে, তখন মহাত্মা গান্ধী বলছেন এই প্রশ্নে একটা কথা, একটি জাতির শ্রেষ্ঠত্ব পরিমাপ করা হয় কিভাবে তার দুর্বলতম নাগরিকের সাথে তারা আচরণ করে। মহাত্মা গান্ধী। আচ্ছা, ব্যক্তি হিসেবে আপনি, ব্যক্তি তো সবচেয়ে সংখ্যালঘু, একজন ব্যক্তি, আমি তো সবচেয়ে সংখ্যালঘু, যে কোনো মানুষই তাই। অনেক ব্যক্তির সমষ্টিতে অপরাপর সংখ্যালঘু বা সংখ্যাগুরুরা তৈরি হচ্ছে, যারা বেশি তারা সংখ্যাগুরু যে কোনো দেশে। এখন এই যে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, নাগরিক স্বাধীনতার প্রশ্ন, এগুলো সব সংযুক্ত। সেই কারণে দাঁড়িয়ে আমরা একটা স্লোগান দিচ্ছি, আজকে আমরাও একটা কর্মসূচি 5টা থেকে করব। এই স্লোগানটা নূতন না, তা হচ্ছে সংখ্যা গরিষ্ঠের দ্বারা সংখ্যালঘিষ্ঠের ন্যায্য গণতান্ত্রিক অধিকার, ন্যায্য অধিকার তার স্বীকৃতি হচ্ছে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। গণতান্ত্রিক আপনি হতে পারবেন না, মহাত্মা গান্ধীর ওই কথাটাই, সভ্যতার পথে এগোতে পারবেন না। আধুনিক বিভিন্ন দেশ সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করা, সুরক্ষা করা, বিস্তৃত করা, স্বীকৃতি দেওয়া, এটাকে বাদ দিয়ে তো সভ্য দেশ হতে পারে না। এবং তারাই গণতন্ত্রকে শেষ অবধি হত্যা করে, যারা সংখ্যালঘুদের ন্যায্য অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে অস্বীকৃত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ শুধু না মহাত্মা গান্ধী না, বলছেন মার্টিন লুথার কিং কি বলেছেন দেখুন, বলছেন যে কোনো জায়গায় অন্যায় সর্বত্র ন্যায় বিচারের প্রতি একটা হুমকি। অন্যায় কে করছে বড় কথা না, কিন্তু অন্যায় হচ্ছে ন্যায় বিচারের যে ব্যবস্থাটা আছে সেটাকে নষ্ট করবার জন্য একটা হুমকি। এখন সংখ্যালঘু অধিকার, সে অধিকারকে যদি রক্ষা করতে হয়, তাহলে সংখ্যালঘুদের সমস্যাগুলো কি? সংখ্যালঘুদের এই সমস্যাগুলোর মধ্যে কোনটা ন্যায্য? সংখ্যালঘুদের ন্যূনতম অস্তিত্ব, শিক্ষা, বাসস্থান এবং খাদ্য, তার প্রতি তাদের অ্যাক্সেস আছে কিনা, পৌঁছতে পারে কিনা, এই সব প্রশ্নকে আমরা বামপন্থীরা রিলেট করবার চেষ্টা করি। আখতারুজ্জামান আজাদের একটা অসাধারণ কবিতা আমি আমার বন্ধুদের কাছে পাঠালাম, যখন বাংলাদেশের ইস্যু নিয়ে বিশেষ করে হিন্দুরা খুব গরম হয়ে গেল। টালিগঞ্জে যাচ্ছি, যাদবপুরে যাচ্ছি, বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে, আপনারা কিছু কথা বলছেন না কেন? আর বিজেপি রোজ রিপাবলিকান টিভি থেকে শুরু করে বাকি মিডিয়া, এটাও আমরা বুঝি যে এই বড় মিডিয়া এরা হচ্ছে বড় পুঁজিতে চলে, একচেটিয়া পুঁজি দখল করে ফেলেছে। আপনি তাদের কাছে অনুনয় বিনয় করলে ও তার লাইন চেঞ্জ করবে না।
আমাকে তার বিকল্প জনগণের ভাষ্য, জনগণের কণ্ঠস্বর, দরকার হলে জনগণের মিডিয়া, তাকে প্রতিষ্ঠিত করবার লড়াইয়ের পথেই যেতে হবে। কিভাবে ঢুকিয়ে দিচ্ছে এই বিভাজন শ্রমজীবী মানুষের লড়াইয়ের মধ্যে। আখতারুজ্জামান আজাদ একটা কথা লিখেছিলেন, না হিন্দুর পক্ষে না মুসলিমের পক্ষে, আমি শুধু সেটা বলেই আমার বক্তব্য শেষ করব। লিখছেন, এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে, বক্ষ ভাষাও ফিলিস্তিনে খুনের খবর পেলে, রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো, ভাষাও পুরো আকাশ পাতাল, ভাষাও তুমি চাঁদো। অশ্রু তোমার তৈরি থাকে স্বচ্ছ এবং তাজা, হ্যাসের পরে লিখছো তুমি বাঁচাও বাঁচাও গাঁজা। গাজা কোথায় থাকে অশ্রু তোমার শুধুই নরম স্বরে, তোমার আমার বাংলাদেশে হিন্দু যখন মরে। মালেক খালেক মরলে পরে শক্ত তোমার চোয়াল, যখন মরে নরেশ পরেশ শূন্য তোমার ওয়াল। তখন তোমার ওয়াল জুড়ে পুষ্প এবং পাখি, কেমন করে পারছো এমন প্রশ্ন গেলাম রাখি। তারপরেই বলছেন, জঙ্গ জেহাদ করলে অনেক, জয়টা বা কার হলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। তোমরা যারা দত্ত কুমার মৎস্য ঢাকো শাকে, কবির লেখা পক্ষে গেলেই ভজন করো তাকে। মুসলমানের নিন্দে করে লিখলে কোথাও কিছু, তালির পরে দিচ্ছ তালি, নিচ্ছ কবির পিছু। কিন্তু তোমার অশ্রু আহা কেবল তখন ঝরে, বাংলাদেশের কোথাও কেবল হিন্দু যখন মরে। পুরলে তোমার মামার বাড়ি, জীবন গেলে কাকুর, তখন তোমার কান্না শুনি রক্ষে করো ঠাকুর। কালির ডেরায় লাগলে আগুন, তখন কেবল ডাকো, রহিম করিম মরলে তখন কোথায় তুমি থাকো। বাংলাদেশে সুশীল তুমি, ভারত জুড়ে জম, মুসলমানের মূল্য তখন গরুর থেকেও কম। পুণ্য হলো 14 কলা, এবার বাকি 16, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। বাংলাদেশের কস্তা গোমেজ যিশুর দলের লোক, বোমায় ওরে গির্জা যখন, তখন কেবল শোক। বস্তা ভরা শোকের রঙে কস্তা যখন রাঙে, যিশুর নামে মারলে মানুষ নিদ্রা কি আর ভাঙে। মরণ হলে মুসলমানের হয় না কাঁদার ইস্যু, গভীর ঘুমে থাকেন তখন বাংলাদেশের যিশু। খেলার উপর চলছে খেলা টমের সাথে জেরি, বঙ্গদেশের সন্তানেরা এমন কেন মেরি। তোমরা যারা কস্তা কোমেজ কিংবা রোজারিও, মুখের উপর মুখোশ খুলে জবাব এবার দিও। সবার উপর সত্য মানুষ কেমন করে ভোলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। রোহিঙ্গাদের রক্তে যখন বার্মা মরণকূপ, বাংলাদেশের বৌদ্ধ যারা মরার মতন চুপ। ভিক্ষু যখন বলছে হেঁকে রোহিঙ্গাদের কাটো, তখন কেন হে বড়ুয়া ওষ্ঠে কুলু পাটো। এমন করেই মরছে মানুষ ধর্ম নামের ছলে, বাংলাদেশের বৌদ্ধ কাঁধে বুদ্ধ যখন জলে। যখন জলে বৌদ্ধ বিহার, যখন রামুর পাহাড়, সব বড়ুয়ার জবান জুড়ে শান্তিবাণীর বাহার। শান্তিবাণীর এমন বাহার তখন কোথায় থাকে, রোহিঙ্গারা যখন মরে নাফের জলের মাকে। বৌদ্ধ তোমার কিসের দ্বিধা, দ্বন্দ্বে কেন দোলো, মরছে কেন আমার মানুষ, আওয়াজ এবার তোলো। পাগড়ি দেখি পৈতা দেখি আকাশ জুড়ে ফানুস, চতুর্দিকে চতুষ্পদী হচ্ছি কজন মানুষ। জগৎ জুড়ে সৈয়দ কত কত গোমেজ বসু, খতম কজন করতে পারি মনের মাঝের পশু। মরণ খেলায় হাঁটছে কে বা জিতছে কে আবার কেড়ে, মরছে মানুষ দিনের শেষে যাচ্ছে মানুষ হেরে। হারা জেতার কষতে হিসেব মগজ খানিক লাগে, একটুখানি মানুষ হয়েও কফিন হওয়ার আগে। রক্ত খেলা অনেক হলো সময় এবার থামার, বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার। তিনি তার ভাষায় বলেছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। অনেকে বলবেন, এটুকু বলেই আগামী দিনে এই লড়াই যত আক্রমণ আসুক, এই আরএসএস বজরং দল বিজেপি আরও বড় বড় আক্রমণ আনবে। মেজরিটি কমিউনালিজম আর মাইনরিটি কমিউনালিজম প্রকাশ্যে আগ্রাসী হতে না পেরে তারা সন্ত্রাসবাদের দিকে যাওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম। এটা আমরা সকলে মিলে এগোতে পারবো। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।